মব জাস্টিস হলেই তাৎক্ষণিক ব্যবস্থা জানালেন আইন উপদেষ্টা। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশকে 2 থেকে 3 বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। গ্যাস উত্তোলনে আরও 100 কূপ খনন করবে সরকার। ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, আজও 3 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 900। সিটি কর্পোরেশন প্রস্তুতির কথা বললেও মাঠের চিত্র ভিন্ন। এবং কাল থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল, চালু হচ্ছে কাজীপাড়া স্টেশনও। মেরামতে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা, জানালো ডিএমটিসিএল। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। কোন রকম মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়ার মতো ঘটনা কোনোভাবে গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 জন নিহতের ঘটনায় খুবই মর্মাহত জানিয়ে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা এড়ানোর জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকমের পদক্ষেপ নেওয়া হবে। ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে উল্লেখ করে আসিফ নজরুল জানান, আগামী 1 অক্টোবর থেকে শুরু করে 31 ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের 6টি কমিটি সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে প্রাধান্য দেবে কমিটি। ছাত্র জনতার যে আন্দোলনের গণ-অভ্যুত্থানের বিপ্লবের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আপনারা জানেন শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেটা ছিল একটা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন, এবং বাংলাদেশে যেন কোনোদিন আর কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জাঁকিয়ে উঠতে না পারে, সেই সম্ভাবনা রোধ করার লক্ষ্যে কি কি সংস্কার করা প্রয়োজন, সেই ধরনের চিন্তা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল। সবার এক্সপেকটেশন সেটা ছিল, সেটার লক্ষ্যে এই সংস্কার কমিশনগুলো প্রাথমিক স্তরে কাজ শুরু করেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় 3 শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। এরা হলেন জালাল আহমেদ, মোহাম্মদ সুমন এবং মুত্তাকিন সাকিন। এদিকে আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের এক যুবককে ছাত্রলীগ সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। ভিসির বাসভবনের সামনে ন্যায় বিচারের দাবিতে অবস্থান করছেন কিছু শিক্ষার্থীও। এই বিচারটা চাই, এই মানুষটার পক্ষে আমরা আসলে মানুষের পক্ষে, মানুষ হওয়ার পক্ষে। এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। সে যদি ছাত্রলীগ হয় তাহলে আমি তাকে মারতে পারবো, সে যদি জামাত শিবির হয় তাকে আমি মারতে পারবো। এই যে পুরনো একটা সংস্কৃতি আমাদের গত 16 বছরে চর্চা হয়ে আসছিল, সেটারই কিন্তু প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এগুলোকে আমরা খুবই তীব্রভাবে নিন্দা জানাই। ডিএমপিতে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, দোষীদের আইনের আওতায় নিতে শাহবাগ থানায় মামলা হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত কমিটি হবে, তাকে সাময়িকভাবে বহিষ্কারের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সিন্ডিকেট, বাট আমরা এটা পারবো বেসড অন দ্য রিপোর্ট। যে হলে ঘটনাটা ঘটেছে তিনি পুরনো প্রভোস্ট, তিনি কন্টিনিউ করছেন। হয়তো তাদের ওই পুরনো অভ্যাসটা রয়ে গেছে, তারা ওই কর্তৃত্ব চর্চা করার ক্ষেত্রে সেই সাহস কিংবা দৃঢ়তা কিংবা সেই মনোবল হয়তো চাঙ্গা হয়ে উঠতে একটু সময় লাগবে। পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত প্রতিবেদনও প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন প্রক্টর। আমরা যে তদন্ত কমিটি করব, সেই তদন্ত কমিটির জুরিসডিকশনের মধ্যে আমরা এটা ইনক্লুড করব টু লুক ইনটু whether there is any loophole of the responsibility supposed to be performed by the provost and house tutors. এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ পুনর্গঠনে 2 থেকে 3 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান জানান, গ্যাস উত্তোলনে দেশে আরও 100টি কূপ
খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে সব ধরনের সহায়তা দিবে বিশ্বব্যাংক। রাজধানীতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজারের সঙ্গে আলাদা বৈঠক শেষে এ তথ্য জানান দুই উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। সচিবালয়ের নিজ দপ্তরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজারের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ঘণ্টা খানেকের বৈঠক শেষে মার্টিন রেজার জানান, অর্থনৈতিক খাতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে কাজ করছে, ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। বাংলাদেশের জন্য কিছু করার এটি গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে রিফর্ম করার জন্য দারুণ সময়। আমরা সহায়তা দিতে সক্ষম। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক। আমরা যেগুলো করেছি প্রপোজাল ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিটলি বলছে কী কী সহায়তা দেবে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে আরও 100টি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। অলরেডি 4টা গতকাল এক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে মার্টিন রেজার ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা ফেরানো এবং কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ও আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে বিশ্বব্যাংক কারিগরি সহায়তা দিবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে। আর্থিক খাত সংস্কারে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশ ব্যাংক has a good system in place for doing that, but the details we will continue to discuss. শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলাটি হয়েছে কোতোয়ালি থানায়। এদিকে বুধবার রাতে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ। গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান জানান, জাফরুল্লাহর বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা রয়েছে। ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে জাফরুল্লাহকে হাসপাতালে নেওয়া হয়। সব জায়গায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সেনা সদস্যদের বিচারিক ক্ষমতা দেওয়ার বিরোধিতার কিছু নেই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানী ও ঠাকুরগাঁও আলাদা অনুষ্ঠানে এসব অংশ নিয়ে এসব কথা জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রেজা খান। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কমিশনপ্রাপ্ত সেনা সদস্যদের ঢালাওভাবে সারা দেশের জন্য বিচারিক ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার, যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যে সমস্ত এলাকাতে শীতপুর আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে এই পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানী কাজ। জঞ্জাল সাফ করে সকলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিও জানান মির্জা ফখরুল। সামনে যেন সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই, মানুষের উপর অন্যায় অত্যাচার না হয়, আবার শিশুদের উপরে গুলি করে যেন তাকে হত্যা করা না হয়। এদিকে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়াকে স্বাগত জানিয়ে যত দ্রুত সম্ভব তা প্রত্যাহারের তাগিদ দেন দলটির সভাপতি। আমি মনে করি এই পদক্ষেপে খুব বিরোধিতা করবার কিছু নেই, তবে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসে গেলে সামরিক বাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়া না থাকাই ভালো মনে করি, যত তাড়াতাড়ি এটা তারা নিষ্পত্তি করতে পারে।
প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মাহমুদুর রহমান মান্না। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য মানে নির্বাচন যথাযথভাবে হবার জন্য শর্তগুলো হওয়া দরকার। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, যা মোকাবেলায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা বলা হলেও মাঠের চিত্র ভিন্ন। মশক নিধন অভিযান যেমন নেই, তেমনি সচেতনতা কার্যক্রমও তলানিতে। তবে নগরবাসীর অভিযোগ অস্বীকার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটির মতে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সুরাইয়া মুন্ডির প্রতিবেদন। বর্ষাকাল শেষ হওয়ায় রাজধানীতে উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গু। মশাবাহিত রোগটির সংক্রমণে গত বছর সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত দেখেছে দেশ। গেল বছর ৩,২১,১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, আর মৃত্যু হয় প্রায় ২,৫০০ রোগীর। এবছর ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে প্রায় ২০,৫০০। চলতি বছর এডিস মশার প্রজননকাল সবে শুরু, কিন্তু মশক নিধনে নগর কর্তৃপক্ষের গাছাড়া ভাবে হতাশ নগরবাসী। ডেঙ্গু নিয়ে একটু ভয় আতঙ্কে আছে আমরা। মশার কামড়ের ছুটে রাত্রে থাকতেন, মশার ওষুধ দেয় না। তাইলে নিচে পানি আছে, ময়লা আছে, আবর্জনা তো থাকতেই পারে, ওটার তলে লাগে না ওষুধ দেওয়া, হেঁটে দেয় না। মশার ওষুধ দিলে আমরা একটু ভালো হয়, ডেঙ্গুর থেকে আমরা রক্ষা পাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বললেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা কারণে কাজকর্মে মন্থরতা চলে এসেছে, তারপরেও থেমে নেই মশক নিধন অভিযান। গত আগস্ট মাসে আমরা যদি ডেওয়ারি হিসাবটা দেই, তাহলে প্রায় 18 থেকে 19 দিন আমাদের মশক নিধন কার্যক্রমটা বন্ধ ছিল। আমাদের মশক কর্মীরা বাইরে যেতে পারেনি, আমাদের কিছু মেশিনারিজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিছু ওষুধ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমাদের স্টোরে যে ব্যাকআপটা ছিল, মানে এই ধ্বংসপ্রাপ্ত মেশিনারিজগুলো রিপ্লেস করতে আমাদের কোনো কষ্ট করতে হয়নি। এখন আমাদের মেশিনারিজের সংখ্যা, ওষুধের পরিমাণ যথেষ্ট পরিমাণে আছে, কোনো অভাব নাই। প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু আমাদের এই কর্মী বাহিনী আছে, জলাশয় পরিষ্কার জন্য আলাদা কর্মী বাহিনী আছে, মশক বাহিনী আছে, প্রত্যেকটা ওয়ার্ডেই কাজ হচ্ছে। এডিসের বংশবিস্তার রোধে বাসাবাড়ি আশপাশ পরিষ্কার রাখা সহ সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জনগণের সচেতনতা এবং সম্পৃক্ত ছাড়া ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণটা ভেরি ডিফিকাল্ট। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এখন থেকে সপ্তাহে 7 দিনই মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল। আগামীকাল শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশনও। স্টেশনটি চালু করতে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। বিকেলে রাজধানী ইস্কাটনে ডিএমটিসিএল প্রধান কার্যালয়ে এসব তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা মাথায় রেখে সপ্তাহে 7 দিনই মেট্রো রেল চলাচল করবে। শুক্রবার দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেট্রো। 12 মিনিট পরপর চলাচল করবে ট্রেনটি। মোট ট্রিপের সংখ্যা 60টি, যেখানে অন্যান্য দিন মেট্রো রেলের ট্রিপের সংখ্যা থাকে 198টি। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন চালু করতে খরচ হয়েছে 20,50,000 টাকা। তবে আপাতত বন্ধ থাকছে মিরপুর 10 নম্বর স্টেশন। দ্রুত সময়ের মধ্যে এই স্টেশনটিও চালুর আশা করছেন তিনি। শুক্রবার অর্থাৎ 20 তারিখ 3:30 থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। এই জন্য আমাদের 9:40 এটা শুরু হবে, 3:30 উত্তর থেকে, আর মতিঝিল থেকে 9টা পর্যন্ত চলবে আমাদের উত্তর থেকে 3:30 থেকে 9টা, আর মতিঝিল থেকে এটা 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত। এ মাসে এখন পর্যন্ত মেট্রো রেল থেকে 20,67,03,591 কোটি টাকা আয় হয়েছে। ডিএমটিসিএল এমডি আরও জানান, প্রতিদিন গড়ে 3 লাখ যাত্রী মেট্রো রেলে সেবা পাচ্ছেন। যে ভেরি মোমেন্ট টেম্পারেচারটা 32-তে আসছে, তখন আমরা একটা টেস্ট রান করেছি। ট্রেন চালিয়ে মতিঝিল থেকে যখন গেল যে না এটা ঠিক আছে, কনসালটেন্ট রিপোর্ট ওকে, দেন আমরা অপারেশন শুরু করেছি 9:25। ভায়ার অ্যাক্টের ঘটনায় কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য 7 সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ওনারা মিলে একটা রিপোর্ট দিলে আমরা সেখানে বলছি যে কারণ এবং এর প্রতিকারের সুপারিশ সহ ওনারা দ্রুত দিবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, নতুন করে আর কোনো ইটভাটার ছাড়পত্র দেওয়া হবে না। পরিবেশগত ছাড়পত্রবিহীন ৩,৪৯১টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে। পার্বত্য এলাকায় নির্মিত সব ইটভাটা স্থানান্তর করা হবে। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। সভায় পরিবেশ বান্ধব ইট উৎপাদন, ইটভাটার আধুনিকায়ন এবং কার্বন নির্গমন কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের পর কিছুটা স্বস্তি ফিরেছে আশুলিয়া, সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলে। সকাল থেকে বেশিরভাগ শিল্প কারখানা খোলা এবং পুরো দমে চলছে উৎপাদন। কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় এখনও শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে। আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চলে ১৮৬৩টির মধ্যে ১৬টি কারখানা বন্ধ রয়েছে এবং সাধারণ ছুটি ঘোষণা রয়েছে ৬টি কারখানায়। এদিকে গাজীপুরে কোনাবাড়ি, কাশিমপুরের ৪০৮টি কলকারখানার শতভাগই খোলা রয়েছে। কয়েকদিনের ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাতক্ষীরা নিম্নাঞ্চলে। বসতবাড়ি, রাস্তাঘাট, খাল, বিল তলিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চেয়েছেন তারা। এ বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সাতক্ষীরা থেকে আব্দুল জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সাতক্ষীরা সদরের মাছখোলা, লাপসা, বৈকারি, কুশখালী, মাঠপাড়া সহ নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া বেতনা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বসুন্ধরা, রাজনগর, শিবনগর, ১১ আনি সহ অন্তত ৪০টি গ্রাম। পানি নিষ্কাশনে সহায়ক বিলগুলোতে মাছের ঘের থাকায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহের পথ। নদীতে পানি নিষ্কাশনের পথ না থাকায় বৃষ্টির পানি জমে এই জলাবদ্ধতার সৃষ্টি দাবি করে এতে প্রতি বছরই দুর্ভোগে পড়েন বলে জানান স্থানীয়রা। পানিতে আমরা বেরোতে পারছি, বাথরুমের সমস্যা, গোসলখানার সমস্যা, যে হেঁটু সমানে পানি আমাদের এখানে, আমাদের খুব অসুবিধা হচ্ছে চলাচলের। আমাদের এখানে ১.৫ মাইল পর্যন্ত জলাবদ্ধ, শুধু এখানে ঘেরের কারণে আমাদের তো ঘর বাড়ি সব ভেঙে গেছে। থাকা তো যাচ্ছে না, জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে সমস্ত জায়গাগুলো জলাবদ্ধতা ছিল, আমরা বিভিন্ন যে বাঁধের মুখ আমরা খুলে দিয়েছি এবং পাশাপাশি আমাদের বেদনা নদীটাও আপনারা জানেন যে বর্তমানে বিভিন্ন খননের কার্যক্রম চলমান থাকার কারণে বন্ধ ছিল। আমরা একেবারে পুরো বেদনা নদী ক্লিয়ার করে দিয়েছি। এখন সবগুলো যতগুলো আমাদের বাঁধ ছিল বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে এবং আশা করছি আজকে বিকেলের মধ্যেই পানি যথেষ্ট কমে যাবে। গত কয়েক বছর যাবৎ ঘেরের সংখ্যা বেড়ে যাওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে এসব এলাকা। আফরিন পপি, মোহনা সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের মাঝে ওষুধ বিতরণ করেছে দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম সহ অনেকে। বক্তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শেষে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দরিদ্র ও দুর্গতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দেশের অন্যতম উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রোমার্ট এখন বিশ্বের নাম্বার 1 ব্র্যান্ড কনকা, গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের পসরা সাজিয়ে বসেছে চট্টগ্রামে। চকবাজারে সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ এবং ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহাক হোসাইন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন উপলক্ষে চকবাজারবাসীর জন্য রাখা হয়েছে আকর্ষণীয় সব উপহার। দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ইলেকট্রোমার্ট। নারী এ দলের টি-20 সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের হারিয়েছে বাংলাদেশ। এতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিল টাইগ্রেসরা। কলম্বোতে টস হেরে ব্যাট করতে নেমে ১৬ ওভার ২ বলে ৫৪ রানে গুটিয়ে যায় লঙ্কান রানীরা। চেথানা বিমুক্তির ১১ রান ছাড়া আর কেউই ২ অঙ্কের রান করতে পারেন না। সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাবেয়া খান। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১১ ওভার ৪ বলেই জয়ের অন্তরে পৌঁছে যায় বাংলাদেশ। ৩৩ রানে অপরাজিত ছিলেন ওপেনার দিলারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শুরু আরও একবার।
মব জাস্টিস হলে তাৎক্ষণিক ব্যবস্থা জানালেন আইন উপদেষ্টা। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশকে 2 থেকে 3 বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। গ্যাস উত্তোলনে আরও 100 কূপ খনন করবে সরকার। ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, আজও 3 জনের মৃত্যু। আক্রান্ত প্রায় 900। সিটি কর্পোরেশন প্রস্তুতির কথা বললেও মাঠের চিত্র ভিন্ন। এবং কাল থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল, চালু হচ্ছে কাজীপাড়া স্টেশনও। মেরামতের খরচ মাত্র 20,50,000 টাকা, জানালো ডিএমটিসিএল। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।